বিভিন্নভাবে হুমকি তুমকি দেওয়া হয়েছিল যে টার্গেট করে কিলিং করার জন্য, হত্যা করার জন্য। তো সুতরাং এটা তার এলিট বাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের আমলারা, যারা পতিত আওয়ামী লীগ সরকারের দোষর, যাদের নার্ভ, মানসিক শক্তি নাই, শারীরিক শক্তি নাই, এই ধরনের উপদেষ্টাদেরকে যদি বাদ দিয়ে যদি নতুন করে এই কাঠামোকে ঢেলে সাজানো না হয় এবং এটা মানে মানে কলেবর যদি বাড়ানো না হয়, তাহলে কিন্তু আমরা মনে করি নির্বাচনী শ্রেয়। আসলে নিরাপত্তা এখানে বড় বিষয় না। আমরা বারবারই একটা কথা বলার চেষ্টা করি যে সচিবালয় খুবই নিরাপদ, বা এখানে এটা কোনো কিছু হয় না, হবে না, হওয়া ঠিক না, বা এটা এখানে সচিবালয় কেন, এখানে যদি বাংকারও বসে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ এখন যেই সময়টাকে অতিবাহিত করছে, যে ক্রান্তিকাল অতিবাহিত করছে স্বৈরাচার পতনের পরে, এই কিছু গত 4 মাসে আমরা একটি দিন একটি মুহূর্ত এই সরকারকে স্থিতিশীল থাকতে দেখি নাই, বা রাখার কোন প্রচেষ্টা নাই। সুতরাং এটা সচিবালয়ে যে একেবারে নিরাপদ স্থান, এই কারণে কিছু করতে হবে না, এটা তো আমরা মনে করি ক্যান্টনমেন্টের ভিতরেও তো এরকম একটা বিভিন্ন ষড়যন্ত্রের কথা শোনা যায়। এটাও তো অনেক বড় মারাত্মক কথা। কিন্তু ষড়যন্ত্রটা কে করেছে, কেন করেছে, সেটাই এখন প্রশ্ন। হ্যাঁ, আমি বলছি সে জায়গাটাতেই তো আসছি। ষড়যন্ত্রটা তো এক জায়গা থেকেই আসে। ষড়যন্ত্রটা আপনার এটার সাথে সম্পূর্ণরূপে জনগণের যে প্রেডিকশন, সেটা হলো এটার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের ভেতরে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা একটা মানে এলিট বাহিনী, গোপন একটা এলিট বাহিনী তৈরি করেছে, যে একটা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছে এই দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এটা তারা আগে অনেকটা ঘোষণা দিয়েছে এলিট বাহিনী করবে, এটা না, তারা এর আগে কয়েকজনকে লিস্টেড কয়েকজনকে হত্যা করার এক তালিকা পর্যন্ত প্রকাশিত আমরা দেখেছি, এবং 30শে ডিসেম্বর পর্যন্ত এই সরকারকে ডেডলাইন দিয়েছিল, সেটাও আমরা শুনেছি। সুতরাং এগুলো থেকে আন্দাজ করা যায়, এবং বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা করার জন্য এই যে তারেক ভাইদের মতো আরো অনেক নেতাদের নাম উল্লেখ করে অনেককে বিভিন্নভাবে হুমকি তুমকি দেওয়া হয়েছিল যে টার্গেট করে কিলিং করার জন্য, হত্যা করার জন্য। তো সুতরাং এটা তার এলিট বাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের আমলারা, যারা পতিত আওয়ামী লীগ সরকারের দোষর, তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আনহ্যাপি এবং এই সরকারকে ব্যর্থ করতে চায় এক কথায়। তারা এই পরিকল্পনার অংশ হিসাবেই সচিবালয়, এবং আগামী অদূর ভবিষ্যতে আপনি দেখবেন বা আমরা জানবো আরো স্পর্শগত স্থানেও এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটতে পারে। কিন্তু সচিবালয় কেন, তারা কিভাবে সচিবালয়ের মতো জায়গায়, আমরা তো জানি তারা ঘটনা ঘটিয়েছে, আরো ঘটাবে, কিন্তু আমরা কেন সাবধান হচ্ছি না? আমাদের সরকারের এখানে কোথায় দুর্বলতা, যে এখানে আমাদের সরকারের যে ব্যর্থতা, সেটা শুরুতেই তারা এই ব্যর্থতাটা করে ফেলেছে। সেটা হলো যে কি, এই বিপ্লব 5ই আগস্টের বিপ্লবের পর সর্বদলীয় দলের লোককে নিয়ে যদি জাতীয় বিপ্লবী সরকার গঠন করা হতো, যেটা করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, আমি আপনার সাথে একাধিকবার বলেছি, আপনার মনে থাকবার কথা, কিন্তু ওটা হয়েও শেষ পর্যন্ত না হওয়ার কারণে এই সুযোগগুলো পাচ্ছে। আর এই সুযোগের ইঙ্গিত এখন বেনিফিটটা দুই দিকে যাচ্ছে। এখন ধরেন আপনার যারা সংস্কারের বিপক্ষে, ধরেন একটা বিপক্ষে বলতে আমি ওইভাবে বিপক্ষে না, মানে নির্বাচনটাকে তড়িৎ করার পক্ষে, তারা কিন্তু এটাকে এখন সামনে নিয়ে আসবে, যে এখন যদি একটা বিশৃঙ্খলা হয়, নির্বাচিত সরকার এখন দরকার। কিন্তু নির্বাচিত সরকার হলেও আপনার এই ধরনের ষড়যন্ত্র থেমে থাকবে না, আমি ওটা বলতে চাচ্ছি। এখন এই জন্য আমাদের প্রয়োজন এই মুহূর্তে, এখনো সময় আমি মনে করি কিছুটা হলেও বাকি আছে। এখনো যদি আমরা বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে পারি, তাহলে আমরা এটা নিশ্চিত করে আমরা বলতে পারি আমরা বহুলাংশে এই ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো। আর এই সব দলের অংশগ্রহণে যদি আমরা এই সরকার কাঠামো পরিবর্তন না করা হয়, তাহলে সরকারের ভেতরে আপনি এক প্রফেসর ইউনূস সাহেব বা কয়েকজন মানে স্ট্রং উপদেষ্টাকে বাদ দিয়ে আপনি যদি আর অন্যদের কথা বাদ দেন, তাহলে তো এখানে শক্ত আসলে কিন্তু লোক নাই। এটা তো আমাদেরকে মানতেই হবে। সরকারের দুর্বলতা তো এই জায়গায়। সরকারের আপনার শক্ত মনস্তাত্ত্বিক শক্তি আছে এমন লোকদের একেবারেই কম।
এখানে মানে আরো অনেক শক্তিশালী মানসিকতার সেনা অফিসারদেরকে সম্পৃক্ত করা যেতে পারে, তারেক রহমান সাহেবদেরকে সম্পৃক্ত করা যেতে পারে, বিভিন্ন দল থেকে মির্জা আব্বাস থেকে শুরু করে সিনিয়র কিছু নেতাদেরকে সরকারের অভ্যন্তরে দিয়ে সরকারের কাঠামোটার পরিবর্তন, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন প্রস্তাব হলো সরকারের কাঠামোগত পরিবর্তন করা, সরকারের রূপের পরিবর্তন করা, আর না হলে নির্বাচন দিয়ে দেওয়া। আর ওই সময় ক্ষেপণ করতে গেলে আমরা বারবার ভয়াবহ অবস্থাতে পড়বো। হ্যাঁ, তবে আমি সাথে এই কথাও বলে রাখি, নির্বাচন দেওয়ার পরেও এই ষড়যন্ত্র থেমে থাকবে না, এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। কিন্তু আমি আপনাকে আবারও বলি যে যদি তারা এই সরকার কাঠামো পরিবর্তন করতে ব্যর্থ হয়, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন না করে, সর্বদলীয় মানে সরকারের নাম পরিবর্তন না করে, অবয়ব পরিবর্তন না করে, বিভিন্ন উপদেষ্টারা ইতিমধ্যে যারা বিতর্কিত, যাদের নার্ভ মানসিক শক্তি নাই, শারীরিক শক্তি নাই, এই ধরনের উপদেষ্টাদেরকে যদি বাদ দিয়ে যদি নতুন করে এই কাঠামোকে ঢেলে সাজানো না হয় এবং এটা মানে মানে কলেবর যদি বাড়ানো না হয়, তাহলে কিন্তু আমরা মনে করি নির্বাচনী শ্রেয়। তাহলে নির্বাচনী হোক, নির্বাচনে যে আসুক সেই অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হোক, আমরা সেটার পক্ষে। আর আমরা চাই না যে একটা বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আবার এটাও নিশ্চিত থাকেন, নির্বাচিত সরকার আসলে দেশের বিশৃঙ্খলতা আমরা ওই যে 53 বছরের ছিলাম ওই জায়গায় আমরা ফিরে যাব। সে হরতাল, অবরোধ, রাজনীতি, গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো, জ্বালানো, ওই জায়গাতেই আমরা যাব। কিন্তু কিছু যদি কাঠামোগত পরিবর্তন করা যায়, আমার কাছে সবচেয়ে শ্রেয় মনে হয় যে এই সরকারের যে অবস্থা বর্তমান আছে, এই কাঠামো দিয়ে এটা সম্ভব না এবং এই নাম দিয়েও সম্ভব না। এই সরকারের সব দলের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের উত্তরণের একমাত্র পথ। ধন্যবাদ আপনাকে।